শুরু করছি বিবিএ অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির অনলাইন ক্লাসে। আমি নাজমুন করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি বিবিএ অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে একচেটিয়ামূলক প্রতিযোগিতা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই একচেটিয়ামূলক প্রতিযোগিতার যে বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করব, আমরা একটু এক নজরে সেই বিষয়গুলি দেখে নেই। প্রথমে আসছে একচেটিয়ামূলক প্রতিযোগিতা কি, একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্য, একচেটিয়ামূলক প্রতিযোগিতার ভারসাম্য নির্ধারণ, একচেটিয়া কারবার ও একচেটিয়া প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার মধ্যে পার্থক্য, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া প্রতিযোগিতার মধ্যে পার্থক্য, বিজ্ঞাপন খরচ এবং বিজ্ঞাপনের পক্ষে ও বিপক্ষে যুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলে যাই একচেটিয়ামূলক প্রতিযোগিতা কি সেটি জানতে। দেখো, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এমন এক বাজার ব্যবস্থা যেখানে একচেটিয়া ও পূর্ণ প্রতিযোগিতার কিছু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে। এ ধরনের বাজারে পূর্ণ প্রতিযোগিতার উপাদান থাকে এবং একচেটিয়া কারবারেরও উপাদান বিদ্যমান থাকে। দেখো, অধ্যাপক E.H. চ্যাম্বারলিন বলেন, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবার দুটি বিশেষত দুই মেরুতে অবস্থিত, আর এদের মাঝামাঝি বিশ্লেষণ হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। দেখো, একচেটিয়ামূলক প্রতিযোগিতায় বিভিন্ন বিক্রেতার দ্রব্যগুলো সদৃশ এবং বিকল্পনযোগ্য হওয়ায় তাদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। অর্থাৎ কি, দেখো, মূলত একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যেসব দ্রব্য উৎপাদিত হয় তা সদৃশ্য হলেও অভিন্ন নয়, অর্থাৎ দ্রব্যের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। এ সমস্ত দ্রব্য পুরোপুরি ভিন্ন নয়, আবার একও নয়। বিভিন্ন ধরনের ট্রেডমার্ক, বিজ্ঞাপন প্রভৃতি লেবেল লাগিয়ে পণ্য পৃথক করার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, একচেটিয়ামূলক প্রতিযোগিতায় এ ধরনের পৃথক করার প্রবণতা লক্ষ্য করা যায়। এই পার্থক্যের জন্য প্রত্যেক বিক্রেতার কিছু সংখ্যক ক্রেতা তৈরি হয়, যেমন টুথপেস্ট, লাক্স, তিব্বত, কেয়া, মেরিল সাবান ইত্যাদি দ্রব্যগুলো সমজাতীয় কিন্তু এক নয়। একচেটিয়া প্রতিযোগিতার বিভিন্ন ফার্ম বা উৎপাদনকারী যেসব দ্রব্য উৎপাদন করে তা একে অপরের ঘনিষ্ঠ পরিবর্তক। একচেটিয়ামূলক প্রতিযোগিতায় বিভিন্ন বিক্রেতার দ্রব্যগুলো সদৃশ এবং বিকল্পনযোগ্য হয় তাদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এভাবে সাদৃশ্য এবং পৃথকীকরণ উৎপন্ন দ্রব্যের মধ্যে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবারের উপাদান পাওয়া যায় বা লক্ষ্য করা যায়। সর্বশেষ দেখো, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবারের উপাদান সম্মিলিত বাজারকে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একচেটিয়ামূলক প্রতিযোগিতা কি। এখন আমরা আসি একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, যে বাজারে একই সঙ্গে একচেটিয়া ও পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্য বিদ্যমান থাকে
তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বলে। এটা আমরা আগেই জেনেছি। এই বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অনেক, দ্রব্য সমজাতীয় হলেও অভিন্ন নয়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের দেখো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। বৈশিষ্ট্যগুলো কি কি? বিক্রেতার সংখ্যা অনেক থাকে, দ্রব্যের পৃথকীকরণ, শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান, বিজ্ঞাপন ও বিক্রয় খরচ, চাহিদার প্রকৃতি, গ্রুপ ভারসাম্যের ধারণা, স্বাধীন দাম নীতি এবং সর্বশেষ ফার্মের বিকল্প কার্যক্রম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করে দেই। দেখো, বিক্রেতার সংখ্যা অনেক। প্রথম বৈশিষ্ট্য কি একচেটিয়া প্রতিযোগিতার? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিক্রেতার সংখ্যা অনেক। দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আকার তেমন একটা বড় নয়। এই বাজারে অনেক ফার্ম দ্রব্য উৎপাদনে নিয়োজিত থাকে। বাজারের মোট চাহিদার সামান্য অংশ এক একটি ফার্ম উৎপাদন করে। ফলে দেখা যায় যে কোনো ফার্মের পক্ষেই বাজারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপরে আসছে কি দ্রব্যের পৃথকীকরণ। দেখো, একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে তা অনেকটা সদৃশ্য হলেও পৃথক করা সম্ভব। দেখো, বিভিন্ন ফার্মের দ্রব্য অনেকটা সমজাতীয়। বিভিন্ন ধরনের ট্রেডমার্ক, লেবেল, মোড়ক, বিজ্ঞাপন প্রভৃতি দ্বারা পণ্য বিভাজনের চেষ্টা করা হয়। যেমন টুথপেস্ট, সাবান প্রভৃতি একচেটিয়া প্রতিযোগিতার উদাহরণ। এরপরে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান। সুপ্রিয় শিক্ষার্থী, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে শিল্পের ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা আছে। সাধারণত স্বল্প মেয়াদে ফার্মের মুনাফা বেশি হলে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। আবার দীর্ঘমেয়াদে ফার্ম ক্ষতির সম্মুখীন হলে ফার্ম শিল্প ত্যাগ করতে পারে। এরপর বিজ্ঞাপন ও বিক্রয় খরচ। একচেটিয়া প্রতিযোগিতার অন্যতম বৈশিষ্ট্য হলো বিজ্ঞাপন প্রচারণা। প্রতিটি ফার্ম অধিক পরিমাণে বিক্রয়ের প্রত্যাশায় প্রচার, প্রচারণা, আলোচনা, সেমিনার ইত্যাদির ব্যবস্থা করে থাকে। এই বৈশিষ্ট্যের উপস্থিতিতে ফার্মের মধ্যে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়। এরপরে আছে কি চাহিদার প্রকৃতি। একচেটিয়া প্রতিযোগিতায় দ্রব্যের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক নয়। কোনো ফার্ম দ্রব্যের বিক্রয় বাড়ানোর জন্য দাম কিছুটা হ্রাস করতে পারে। এক্ষেত্রে তার পণ্যের চাহিদা কিছুটা বৃদ্ধি পাবে। ফলে একচেটিয়া প্রতিযোগিতায় দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। এরপরে গ্রুপ ভারসাম্যের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, একচেটিয়ামূলক প্রতিযোগিতার অন্যতম বৈশিষ্ট্য হলো গ্রুপ ভারসাম্য। শিল্প শব্দটির পরিবর্তে দলীয় বা গ্রুপ ভারসাম্য কথাটি এখানে ব্যবহৃত হয়। একচেটিয়া প্রতিযোগিতায় প্রতিটি ফার্মের দ্রব্য সমজাতীয় নয়, পৃথকীকৃত। প্রতিটি গ্রুপ থেকে একে অপরের কাছাকাছি দ্রব্য উৎপাদন করে এবং তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়। এরা স্বাধীনভাবে পণ্যের মূল্য নির্ধারণ করতে পারে না। ফলে কি হয়? উৎপাদন এবং দাম নির্ধারণের ক্ষেত্রে একে অপরের উপর কিছুটা নির্ভরশীল থাকে বা নির্ভরশীলতা প্রকাশ পায়। এরপরে স্বাধীন দাম নীতি। সুপ্রিয় শিক্ষার্থী, একচেটিয়া প্রতিযোগিতায় প্রতিটি ফার্ম যে সব দ্রব্য উৎপাদন করে তা সমজাতীয় নয়, বরং অভিন্ন। এবং এই অভিন্ন বা থাকায় প্রতিটি ফার্ম কম বেশি দাম নীতি ঘোষণা করেন। এরপরে আছে কি ফার্মের বিকল্পন কার্যক্রম। একচেটিয়া প্রতিযোগিতায় ফার্ম বিক্রয়কে প্রভাবিত করার জন্য 3 ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে ফার্ম পণ্যের বিক্রয় মূল্য পরিবর্তন করতে পারে, ফার্ম পণ্য পরিবর্তন করতে পারে, এবং 3 নম্বর হচ্ছে পণ্য বিক্রয় প্রসারের জন্য বিজ্ঞাপন ও প্রচারণার আশ্রয়
নিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্যগুলো দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে একচেটিয়ামূলক প্রতিযোগিতায় ভারসাম্য নির্ধারণ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিভাবে একচেটিয়ামূলক প্রতিযোগিতায় ভারসাম্য নির্ধারণ করব সেটি এখন আমরা দেখব। একচেটিয়া প্রতিযোগিতা হলো পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবারের সমন্বিত রূপ। এই বাজারে ফার্ম বা বিক্রেতার সংখ্যা অনেক, পণ্য সমজাতীয় কিন্তু পৃথকীকৃত। কোনো ফার্ম দ্রব্যের দাম বাড়ালে তার বিক্রয় শূন্য হবে না। প্রত্যেক বিক্রেতার কিছু স্থায়ী ক্রেতা থাকে যারা অন্য দ্রব্যের দাম হ্রাস পেলেও চলে যায় না। এই জন্য একচেটিয়া প্রতিযোগিতায় চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন দেখি যে একচেটিয়া প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভারসাম্য কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকালে একচেটিয়া প্রতিযোগিতায় শিল্পে নতুন কোনো ফার্ম বাজারে প্রবেশ করতে পারে না এবং না পারার কারণে স্বল্পকালে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এক্ষেত্রে ক্ষতিও হতে পারে। ফার্ম পণ্যের দাম কমিয়ে বিক্রয়ের পরিমাণ বাড়িয়ে মুনাফার পরিমাণ বাড়াতে পারে। তো আমরা একটি ছবির মাধ্যমে দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে দেখো, যতক্ষণ AR রেখা অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ রেখা এবং বা গড় আয় রেখা এবং MC রেখার উপর, গড় আয় রেখা MC রেখার উপরে, MC হচ্ছে প্রান্তিক ব্যয়, গড় আয় রেখা এবং প্রান্তিক ব্যয়, গড় আয় রেখা এবং প্রান্তিক ব্যয় রেখার উপরে অবস্থান করবে যতক্ষণ দাম কমানো লাভজনক হবে। আমরা এখানে AR রেখা এবং MC রেখা আমরা দেখতে পাচ্ছি। AR হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ এবং MC রেখা হচ্ছে মার্জিনাল কস্ট অর্থাৎ প্রান্তিক ব্যয়। দেখো, অন্যান্য বাজারের মতো একচেটিয়া প্রতিযোগিতায় ফার্মের ভারসাম্য শর্ত আছে। সেই শর্ত হলো কি, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ MR সমান MC হবে। এবং দেখো, একচেটিয়া প্রতিযোগিতায় চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। এখন এখানে প্রয়োজনীয় শর্ত যেমন প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ MR = MC, এবং ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল > MR রেখার ঢাল হবে। আমরা সেটি চিত্রে দেখতে পাচ্ছি যে দেখানো হচ্ছে। দেখো, এখানে চিত্রে ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম ও ব্যয় নির্দেশ করে। AR ও MR যথাক্রমে গড় আয় ও প্রান্তিক আয় রেখা। AC ও MC যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। এখানে চিত্রে A বিন্দুতে MR = MC এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠায়। ভারসাম্যের যে দুটি শর্ত আছে, দুটি শর্তই পালিত হয়। ফার্ম A বিন্দুতে ভারসাম্য অর্জন করে। এবং দেখো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ভারসাম্য দাম OP এবং পরিমাণ OM। এখানে মোট আয় অর্থাৎ টোটাল রেভিনিউ সমান কত আসছে চিত্রে দেখো, টোটাল রেভিনিউ সমান আসছে OMEP এবং মোট ব্যয় আসছে OMEP1। এখানে মুনাফা পাই, মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয়েছে। মুনাফা পাই সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। অর্থাৎ আমরা ছবির মাধ্যমে ছবিতে যেটা আছে দেখো, OMEP মাইনাস OMEP1, অর্থাৎ এই দুইটা মাইনাস করলে যেটা থাকতেছে সেটা হচ্ছে P1FEP, যা চিত্রে শ্যাডো দ্বারা দেখানো হয়েছে। তো এটি হচ্ছে একটি অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ কি TR অর্থাৎ টোটাল রেভিনিউ > টোটাল কস্ট হলে ফার্ম কি অস্বাভাবিক মুনাফা অর্জন করবে বা অর্জন করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটু দীর্ঘকালীন ভারসাম্যটা একটু দেখি।
দেখো দীর্ঘকালীন ভারসাম্য সেটা আমরা একটু দেখব। আমরা ছবিতেই চলে যাই সরাসরি, কারণ ছবিতে চলে গেলে বোঝাতে সুবিধা হবে। এখানে দেখো আমি তার আগে আমি একটু দীর্ঘকালীন ভারসাম্যটা তোমাদের একটু আলোচনা করে দেই। যেমন দেখো একচেটিয়া প্রতিযোগিতায় সব ফার্ম দলগতভাবে ভারসাম্য অর্জন করে এবং দীর্ঘকালে ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে এবং এই সময় শিল্পে নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে। এবং দীর্ঘকালীন ভারসাম্যের দুটি শর্ত আছে, যেমন প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় দেখো আমি একটু বলছি। দেখো একচেটিয়া প্রতিযোগিতায় সব ফার্ম দলগতভাবে কি করে ভারসাম্য অর্জন করে এবং দীর্ঘকালে ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে এবং এই সময় শিল্পে নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে এবং স্বল্পকালে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার লোকসানও করতে পারে, আবার পুরানো ফার্ম শিল্প ত্যাগ করতে পারে। দীর্ঘকালীন ভারসাম্যে দুটি শর্ত, সেই শর্ত দুটো কি কি? দেখো প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান, অর্থাৎ MR ইজিক্যাল টু MC এবং MC রেখার ঢাল ইজ গ্রেটার দেন MR রেখার ঢাল হবে। দেখো আমি একটি স্লাইডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। চিত্রে যেটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে একটি দীর্ঘকালীন একচেটিয়ামূলক প্রতিযোগিতা দীর্ঘকালীন ভারসাম্যের চিত্র। দেখো এখানে চিত্রে এ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, এই বিন্দুটি তোমরা খেয়াল করো কোথায় আছে, এখানে এই বিন্দুতে ভারসাম্য অর্জন করা হয়েছে এবং ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ OM। দেখো মোট আয় OMEP এবং মোট ব্যয় OMEP। চিত্রে দেখো দেখা যাচ্ছে যে দীর্ঘকালে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালীন ভারসাম্য এবং একচেটিয়া প্রতিযোগিতায় দীর্ঘকালীন ভারসাম্যের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় ব্যয়ের সমান দাম নির্ধারিত হয়, কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় তা হয় না। পূর্ণ প্রতিযোগিতায় যে প্রদত্ত যে দামে ফার্ম যে কোনো পরিমাণ বিক্রয় করতে পারে, কিন্তু একচেটিয়ামূলক বাজারে অধিক পরিমাণে বিক্রয় করতে চাইলে দ্রব্যের দাম কমাতে হয় এবং ফলে দেখা যায় মোট আয় হ্রাস পেতে পারে এবং একচেটিয়া কারবারে ফার্ম বা বিক্রেতা গড় ব্যয় ন্যূনতম স্তরে পৌঁছানোর আগে উৎপাদন বন্ধ করে দেয়। এজন্য একচেটিয়া কারবারের উৎপাদন আয়তন কাম্য আয়তন অপেক্ষা কম হয় এবং পূর্ণ প্রতিযোগিতার তুলনায় উৎপাদন কম ও দাম বেশি হয়। চিত্রে দেখা যাচ্ছে, দেখো AC রেখা সর্বনিম্ন R বিন্দুতে AR স্পর্শ হয় নাই, ফলে দীর্ঘকালীন গড় আয় EM হলেও তা RN অপেক্ষা বেশি এবং উৎপাদন ON অপেক্ষা কম OM পরিমাণ হয়, অর্থাৎ OM is less than ON। এভাবে দেখা যায় যে একচেটিয়া প্রতিযোগিতায় ফার্ম দীর্ঘমেয়াদে স্বাভাবিক মুনাফা অর্জন করে, তবে তা পূর্ণ প্রতিযোগিতার তুলনায় কম এবং দাম বেশি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে যেটি পড়বো সেটা হচ্ছে একচেটিয়া কারবার ও একচেটিয়া প্রতিযোগিতার মধ্যে পার্থক্য। দেখো একচেটিয়া কারবারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে এবং একচেটিয়া ও পূর্ণ প্রতিযোগিতার সমন্বয়ে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার গঠিত হয়। এখন দেখো একচেটিয়া কারবার ও একচেটিয়ামূলক প্রতিযোগিতার মধ্যে কিছু পার্থক্য আমরা সবসময় দেখতে পাই। সেটা হচ্ছে কি ধারণাগত পার্থক্য, বিক্রেতার সংখ্যা, দ্রব্যের প্রকৃতি, শিল্পে প্রবেশ ও প্রস্থান, মুনাফা অর্জন, ভারসাম্যের শর্ত, গঠনগত পার্থক্য, চাহিদা প্রকৃতি, বিজ্ঞাপন ব্যয়। দেখো ধারণাগত পার্থক্য
একচেটিয়া কারবার এমন এক বাজার ব্যবস্থা যেখানে উৎপাদনকারী ফার্ম একটি মাত্র দ্রব্য উৎপাদন করে যা বা যোগান দেয়। একচেটিয়া কারবারে বিক্রেতা যে দ্রব্য উৎপাদন করে তার নিকট বিকল্প নেই। আবার দেখো, অসংখ্য ফার্ম বিক্রেতা নিয়ে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার গঠিত। যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা একটি সমজাতীয় অথচ পৃথকীকরণ দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। বিক্রেতার সংখ্যা কিরকম? দেখো, একচেটিয়া কারবারে একটি মাত্র ফার্ম বা বিক্রেতা প্রতিষ্ঠান থাকে, আবার অসংখ্য বিক্রেতা থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। দ্রব্যের প্রকৃতি কিরকম? দেখো, একচেটিয়া কারবারে উৎপাদিত পণ্যের নিকট বিকল্প থাকে না। আবার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যেসব দ্রব্য উৎপাদিত হয় তা সমজাতীয় না হলেও তারা সদৃশ্য এবং পরস্পরের বিকল্প। এসব দ্রব্যকে একে অপরের থেকে পৃথক করা যায়। এরপরে দেখো, এরপরে হচ্ছে শিল্পে প্রবেশ ও প্রস্থান। একচেটিয়া কারবারে নতুন কোনো ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে না। আবার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের প্রবেশ ও প্রস্থানের সুযোগ আছে। মুনাফা অর্জন। দেখো, একচেটিয়া কারবারে স্বল্প ও দীর্ঘমেয়াদে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করলেও দীর্ঘমেয়াদে স্বাভাবিক মুনাফা অর্জন করে। ভারসাম্যের শর্ত। দেখো, ভারসাম্যের শর্ত কি? একচেটিয়া কারবারে ভারসাম্যের শর্ত হলো প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় এবং এমসি রেখার ঢাল এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে আসে। এটা আমরা চিত্রেও দেখেছি। আবার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য শর্ত হচ্ছে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় অর্থাৎ এমআর ইজিক্যাল টু এমসি এবং গড় আয় সমান গড় ব্যয় অর্থাৎ এমআর ইজিক্যাল টু এসি। আমরা এটা চিত্রে আমরা দেখিয়ে দিয়েছি। গঠনগত পার্থক্য। দেখো, একচেটিয়া কারবারে একটি মাত্র ফার্ম নিয়ে গঠিত এবং এই জন্য দেখা যাচ্ছে ফার্ম ও শিল্পের মতো কোনো পার্থক্য থাকে না। অপরদিকে অনেকগুলো ফার্ম নিয়ে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার গঠিত। এসব ফার্মের সমন্বয়ে গ্রুপ বা শিল্প গঠিত হয়। তারপরে চাহিদার প্রকৃতিটা কেমন? একচেটিয়া কারবারে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। বিজ্ঞাপনের ব্যয় একচেটিয়া কারবারে কোনো প্রতিযোগী না থাকায় বিক্রয় খরচ নেই। আবার একচেটিয়া মূলক প্রতিযোগী থাকায় বিক্রয় খরচ থাকে এবং প্রত্যেক ফার্ম বিক্রয় বাড়ানোর জন্য কি করে? বিজ্ঞাপন, প্রচারণা, সেমিনার ইত্যাদি করে থাকে। এরপরে আমরা আসি পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া প্রতিযোগিতার মধ্যে পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমন্বয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার গঠিত হয়। এই বাজারে যেসব দ্রব্য ক্রয় বিক্রয় হয় তা সমজাতীয় এবং ক্রেতা ও বিক্রেতা অবাধে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে, কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার গঠিত হয়। এদের মধ্যে আমরা কিছু পার্থক্য সবসময় লক্ষ্য করি। পার্থক্যগুলো আমরা একটু দেখি। প্রথম পার্থক্য হচ্ছে ধারণাগত পার্থক্য। দেখো, ধারণাগত পার্থক্যটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য অবাধে ক্রয় বিক্রয় করে। আবার একচেটিয়ামূলক প্রতিযোগিতা পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া কারবারের সমন্বয়ে পরিচালিত। একচেটিয়া বাজারে দ্রব্য সমজাতীয় হলেও পৃথকীকৃত। এই বাজারে উভয় বাজারের কিছু বৈশিষ্ট্য দেখা যায়। ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। একজন ক্রেতা বা বিক্রেতা বাজারে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে না। একজন বিক্রেতার যোগান বাজারের মোট যোগানের এক সামান্য অংশ এবং একজন ক্রেতার চাহিদা মোট চাহিদার খুব সামান্য অংশ হয়। কেউই এককভাবে বাজারের উপর প্রভাব বিস্তার করতে পারে না।
একইভাবে দেখো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার সংখ্যা অনেক থাকে, তবে এই সংখ্যা অসংখ্য নয়। প্রত্যেক বিক্রেতা একচেটিয়ামূলক প্রতিযোগিতায় পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করায় দামের উপর কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। দ্রব্যের প্রকৃতি: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য সমজাতীয়, এবং পক্ষান্তরে দেখা যায় যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য সমজাতীয় নয়, অর্থাৎ প্রত্যেক ফার্ম সদৃশ্য কিন্তু পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে। এরপরে আসছে কি শিল্প দলীয় ভারসাম্য গঠন পদ্ধতি। দেখো, অসংখ্য ফার্ম নিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার গঠিত হয়। পক্ষান্তরে অধ্যাপক চ্যাম্বারলিন একচেটিয়ামূলক প্রতিযোগিতার ক্ষেত্রে শিল্পের পরিবর্তে গ্রুপ ধারণা ব্যবহার করেন, কারণ বিভিন্ন ফার্মের অসমজাতীয় পণ্যের কারণে একচেটিয়া প্রতিযোগিতায় শিল্প কথাটির তাৎপর্য থাকে না। গ্রুপ বলতে কিছু সংখ্যক ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে যারা ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য উৎপাদন করে। ভারসাম্য অর্জন। দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের শর্ত হলো প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়, অর্থাৎ MR = MC। প্রান্তিক ব্যয় রেখার ঢাল ইজ গ্রেটার দেন প্রান্তিক আয় রেখার ঢাল। এখানে একচেটিয়ামূলক প্রতিযোগিতার ভারসাম্য শর্ত হলো প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়, অর্থাৎ MR = MC, এবং দেখো AR = AC। এরপরে আসছে কি মুনাফা অর্জন। পূর্ণ প্রতিযোগিতায় ফার্ম স্বল্প মেয়াদে অস্বাভাবিক বা ঋণাত্মক মুনাফার সম্মুখীন হতে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে। একচেটিয়া প্রতিযোগিতায় ফার্ম দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। এরপর আসছে কি বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ দেখো, পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের উৎপাদিত পণ্য সমজাতীয় হওয়ায় বিক্রয় বাড়ানোর জন্য বিজ্ঞাপন খরচের প্রয়োজন হয় না, কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্মের দ্রব্য নিকট পরিবর্তক বিধায় বিক্রয় বাড়ানোর জন্য বিজ্ঞাপন, প্রচারণা, সেমিনার ইত্যাদির প্রয়োজন পড়ে। দেখো, গড় আয় ও প্রান্তিক আয় রেখার পার্থক্য। পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং দ্রব্য সমজাতীয় হয়, ফলে চাহিদা ও যোগানের সমন্বয়ে নির্ধারিত দাম বিক্রেতা গ্রহণ করতে বাধ্য থাকে। এজন্য পণ্যের গড় আয় ও প্রান্তিক আয় পরস্পর সমান এবং ভূমি অক্ষের সমান্তরাল। পক্ষান্তরে একচেটিয়া প্রতিযোগিতায় দ্রব্য বিক্রয় বাড়াতে ফার্মকে দাম কমাতে হয়। এই অবস্থায় AR ও MR রেখা ডান দিকে নিম্নগামী হয়, তবে AR রেখা এবং MR রেখার উপর অবস্থান করে। তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া প্রতিযোগিতার মধ্যে পার্থক্য আমরা জেনে নিলাম। এরপরে আমরা জানব বিজ্ঞাপন খরচ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, বিজ্ঞাপন খরচ কি? বিজ্ঞাপন হলো প্রচারণা। কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তার প্রচারণা হলো কি বিজ্ঞাপন। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম সরাসরি মূল্য প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে বিজ্ঞাপনের আশ্রয় গ্রহণ করে। এছাড়া বিক্রয় বাড়ানোর জন্য বা বিজ্ঞাপনের মাধ্যমে অবগত হয়ে ক্রেতা কি করে, ক্রেতা সাধারণ দ্রব্যের সম্পর্কে উপযুক্ত তথ্যভিত্তিক জ্ঞান লাভ করতে পারে, এবং বিজ্ঞাপনের দ্বারা ফার্মের আয় হ্রাস বৃদ্ধির চেয়ে বেশি নজর দেওয়া হয় বাজার ব্যবস্থা দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে কিনা। ক্রেতারা প্রয়োজনে অধিক দ্রব্য ক্রয় করে না, কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে সঠিক বিষয়টি অবগত হয়ে দ্রব্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। দেখো, বিজ্ঞাপনের দ্বারা চলতি মূল্যে ভোক্তারা বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করে, এবং বিজ্ঞাপনের দ্বারা ফার্মের আয় বাড়ালো বা কমালো সেটির চেয়েও বেশি নজর দেওয়া হয় বাজার ব্যবস্থা দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে কিনা। আর ক্রেতারা প্রয়োজনে অধিক দ্রব্য ক্রয় করে না, বিজ্ঞাপনের মাধ্যমে সঠিক বিষয়টি আসলে অবগত হয়ে দ্রব্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা বিজ্ঞাপনের দুটি ধারা দিকে আমরা একটু দেখি। দেখো, দুটি ধারা কি? প্রথম ধারাটি হচ্ছে অবগতকরণের উদ্দেশ্যে বিজ্ঞাপন, আর পরের ধারাটি হচ্ছে কি প্ররোচিতকরণের উদ্দেশ্যে
বিজ্ঞাপন। এখন অবগতকরণের উদ্দেশ্যে বিজ্ঞাপনটি কি, এর মধ্যে দ্রব্যের সংবাদ, তারপরে দাম, গুণাগুণ, প্রাপ্তির স্থান ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। এবং প্ররোচিতকরণের উদ্দেশ্যে বিজ্ঞাপন, এটা কেমন, যে একচেটিয়া প্রতিযোগিতায় ভোক্তাদের কোনো দ্রব্যের প্রতি আগ্রহী করে তোলা এবং আগ্রহ সৃষ্টি করা, এই ধরনের বিজ্ঞাপনের উদ্দেশ্য। দেখো, বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের জানানোর চেষ্টা করা হয় প্রতিপক্ষের পণ্য অপেক্ষা নিজ উৎপন্ন দ্রব্যের মান শ্রেষ্ঠ। দেখো, বিজ্ঞাপনের পক্ষে এবং বিপক্ষে কিছু যুক্তি আছে, আমরা সেই যুক্তিগুলো দেখব। প্রথমে দেখব বিজ্ঞাপনের পক্ষে যুক্তি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একচেটিয়া প্রতিযোগিতায় ফার্ম বিজ্ঞাপনের আশ্রয় নেয় এবং বিজ্ঞাপনের দ্বারা ফার্ম বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে অধিক মুনাফা লাভ করে। অনেক সময় বিজ্ঞাপনের মোহে পড়ে ক্রেতা সাধারণ কি করে, দ্রব্য ক্রয় করে প্রতারণার শিকার হয়। বিজ্ঞাপনের পক্ষে এবং কিছু যুক্তি আছে, আমরা সেই যুক্তিগুলো, বিপক্ষেও যুক্তি আছে। আমরা প্রথমে পক্ষের যুক্তিগুলো আমরা একটু দেখি। দেখো, বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতারা পণ্য সম্পর্কে সঠিক তথ্য পায় এবং সঠিক তথ্য পায় ফলে কি হয়, যে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং উপযুক্ত মূল্যে পণ্য ক্রয় করতে পারে। এবং এর সঙ্গে তারা কি করে, যে বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তারা পণ্যের আকার আকৃতি, পরিমাণ, গুণগত মান, প্রাপ্তির স্থান ইত্যাদি সম্পর্কেও সঠিক তথ্য পেতে পারে এবং এতে ক্রেতার পক্ষে পণ্য উপযুক্ত জায়গায় গিয়ে উপযুক্ত মূল্য দিয়ে পণ্য ক্রয় করতে সহজ হয়। এরপরে দেখো, বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ফার্ম প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং ফলে কি হয়, যে বিভিন্ন ফার্ম তাদের উৎপাদিত দ্রব্যের গুণগত মানের উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকে। ফলে পণ্যের গুণগত মান বাড়ালে ক্রেতারা লাভবান হয়। তারপরে দেখো, যে বিভিন্ন ধরনের প্রচারণা, যেমন রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, দেয়াল লিখন, সেমিনার ইত্যাদির মাধ্যমে দ্রব্য সম্পর্কে ক্রেতাদের সঠিক তথ্য প্রদান করা সম্ভব হয়। এরপরে আছে কি, যে বিজ্ঞাপনের ফলে ফার্মের পক্ষে অধিক দ্রব্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব। এর ফলে অর্থনৈতিক মিতব্যয়িতা, উৎপাদন ব্যয় হ্রাস এবং কম দামে বাজারে পণ্য বিক্রয় সম্ভব। ভোক্তারা অপেক্ষিত কম দামে দ্রব্য ক্রয় করতে পারলে কি হয়, উপকৃত হয়। এরপরে দেখো, বিজ্ঞাপনের মাধ্যমে দেশের সংবাদপত্র, অন্যান্য পত্রিকা, ছাপাখানা, রেডিও, টেলিভিশন সংস্থা এই উপকৃত হয়। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রচুর লোকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয় এবং তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে দেশের সার্বিক উৎপাদন বৃদ্ধি পায়। এরপরে আমরা দেখব বিজ্ঞাপনের বিপক্ষে কিছু যুক্তি আছে, বিপক্ষের যুক্তিগুলো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে, দেখো, বিজ্ঞাপন ব্যয় অনেক সময় উৎপাদন ব্যয় হিসাবে বিবেচিত হয়। বিজ্ঞাপনের ব্যাপক প্রসারের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞাপনের ব্যয় হ্রাস করে উৎপাদন কাজে ব্যয়িত হলে সমাজ কি হয়, উপকৃত হয়। বিজ্ঞাপনের দ্বারা উৎপাদন প্রসার সম্পর্কে যে দাবি করা হয় তা বাস্তবসম্মত না হয়। বিজ্ঞাপনের প্রসারতার কারণে ব্যয় সুবিধার পরিবর্তে ব্যয় অসুবিধা দেখা দেয়। ফলে বিজ্ঞাপনের দ্বারা উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। বিজ্ঞাপনের দ্বারা বিভিন্ন ফার্মের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা দেখা দেয়। বিজ্ঞাপনের বা বিভিন্ন ফার্মের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা সামাজিক কল্যাণ হ্রাস করে। তারপরে দেখো, বিজ্ঞাপন প্রচারণা অনেক সময় পণ্যের গুণগত মান সম্পর্কে অতিরিক্তভাবে জনসাধারণের কাছে তুলে ধরে। ফলে ক্রেতা সাধারণ চটকদারি বিজ্ঞাপনের প্রভাবে পড়ে দ্রব্য ক্রয় করে ঠকে যায়। এরপরে বিজ্ঞাপনের ফলে অনেক সময় নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে সাহস পায় না। প্রতিষ্ঠিত ফার্মগুলো এত বেশি বিজ্ঞাপনে ব্যয় করে যে নতুন ফার্মগুলো তা দেখে সাহস পায় না। ফলে কি হয়, নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে ততটা উৎসাহ বোধ করে না। তারপরে দেখো, চটকদারি বিজ্ঞাপনের মোহে পড়ে অনেক সময় ক্রেতারা অপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে বসে। ফলে কি হয়, ক্রেতারা প্রয়োজনীয় দ্রব্যের ভোগ থেকে বঞ্চিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপনের পক্ষে এবং বিপক্ষের যুক্তিগুলো আমরা দেখলাম। তো
আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।